হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের এই প্রশ্নটি দিয়ে দাও। তো আজকে আমি তোমাদের রিকোয়েস্টের একটি প্রশ্ন নিয়ে এসেছি, যেটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তো বন্ধুরা, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো, তাদের জন্য রইল CC-14 পেপারের একটি ইম্পর্টেন্ট কোশ্চেন্স ও তার অ্যান্সার। তাহলে বন্ধুরা, চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের হিস্ট্রি অনার্স 6 সেমিস্টারের CC-14 পেপারের একটি 10 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন্স ও তার অ্যান্সার। প্রশ্ন: সোভিয়েত ইউনিয়নের পতনে মিখাইল গর্বাচভের ভূমিকা। তো এই প্রশ্নটির উপরে উত্তরটি কেমন হচ্ছে তোমরা দেখে নাও। ভূমিকা: বিংশ শতাব্দীর ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল পূর্ব ইউরোপের শক্তিধর রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের ভাঙন। প্রথম বিশ্বযুদ্ধের পর লেনিন ও পরবর্তীতে স্তালিন যে সোভিয়েত রাষ্ট্রের ভিত তৈরি করেছিলেন, তা পরবর্তী 7 দশকের মধ্যেই ভাঙনের মুখোমুখি হয়। 1991 সালে সোভিয়েত রাষ্ট্রপতি বরিস ইয়েলৎসিন সম্পূর্ণভাবে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার কথা ঘোষণা করেন। এ ব্যাপারে মিখাইল গর্বাচেভ যে ভূমিকা পালন করেছিলেন তা নিম্নে আলোচনা করা হলো। নেক্সট পয়েন্ট কি লিখবে দেখো, মিখাইল গর্বাচেভের ভূমিকা। 91 বছর বয়সে মারা গেছেন সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রধান মিখাইল গর্বাচেভ। এ নিয়ে রুশ গণমাধ্যম RT লিখেছেন, গর্বাচেভের থেকে কম সময়ে কেউ সোভিয়েত ইউনিয়নকে ভাঙতে পারত বলে বিশ্বাস করা কষ্ট। 1985 সালে দেশের ক্ষমতায় এসে তিনি যে সংস্কার সাধন করেছেন, তার প্রভাবে 1991 সালে ভেঙে যায় মহাশক্তিধর সোভিয়েত ইউনিয়ন। যদি গর্বাচেভের নিজের সেই উদ্দেশ্য ছিল না, অর্থাৎ যদিও গর্বাচেভের নিজের সেই উদ্দেশ্য ছিল না, সোভিয়েতের ভাঙন যেমন তার নিজস্ব অর্জন, তেমনি তার ব্যক্তিগত ট্র্যাজেডিও এই ঘটনায়। নেক্সট প্যারা করে কি লিখবে, মানব ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা কি? বেশিরভাগের উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তবে অনেকে আবার সোভিয়েত ইউনিয়নের ভেঙে টুকরো টুকরো হওয়াকেও সবথেকে গুরুত্বপূর্ণ ভাবেন। আর গর্বাচেভ ছিলেন সেই ঘটনার কারিগর। বিশ্বের সবথেকে ক্ষমতাধর এবং বড় দেশটির ভাঙনের পিছনে ছিল সেই দেশেরই শাসক। এই জন্য তিনি পশ্চিমা বিশ্বের কাছে ব্যাপক সমাদৃত হয়েছেন, পেয়েছেন নোবেল পুরস্কারও। কিন্তু শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পেরেছিলেন গর্বাচেভ। সোভিয়েত ভাঙার অনেক বছর পর তিনি বলেছিলেন, আনি আপ মানলি নাস, অর্থাৎ ওরা আমাদের সঙ্গে প্রতারণা করছে। নেক্সট প্যারা কি লিখবে, মিখাইল গর্বাচেভ 1931 সালের 2রা মার্চ জন্মগ্রহণ করেন। সোভিয়েত ইউনিয়নের পূর্ববর্তী প্রধান কনস্তান্তিন চেরনেনকোর মৃত্যুর পর 1985 সালে তিনি ক্ষমতায় আসেন এবং দেশটির কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও প্রধান নেতা নিযুক্ত হন। 1990 সালে সোভিয়েত ইউনিয়নের কমিউনিজমের পতন হলে তিনি দেশটির প্রথম ও একমাত্র প্রেসিডেন্ট নিযুক্ত হন। 1991 সালের 25শে ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের আনুষ্ঠানিক বিলুপ্তির দিন তিনি পদত্যাগ করেন। গর্বাচেভের পদত্যাগের মধ্য দিয়ে বিশ্বের 4 দশক ধরে চলা স্নায়ুযুদ্ধের সমাপ্তি হয়। তাছাড়া তিনি আবার পেরেস্ত্রয়িকা ও গ্লাস্তনস্ত নীতির প্রবর্তকও ছিলেন।
নেক্সট প্যারা, 1984 সালের 53 বছর বয়সে কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি হন গর্বাচেভ। আবার এই সোভিয়েত নেতার সময়েই মধ্য ও পূর্ব ইউরোপ জুড়ে কমিউনিজমের পতন ঘটেছিল। লক্ষ লক্ষ সোভিয়েত নাগরিকের কাছে তিনি স্বাধীনতা প্রদানকারী ত্রাণকর্তা হিসাবে পরিচিত ছিলেন। আবার দেশের পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতির জন্য তার সমালোচনাও করেছেন বহু নেতা। সোভিয়েত ইউনিয়নের পতনে গর্বাচেভ আখ্যায়িত হন ইতিহাসের এক কলঙ্কিত নায়ক হিসাবে। নেক্সট প্যারা কি করবে দেখো, বার্লিন প্রাচীরের পতন রোধে শক্তি প্রয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন গর্বাচেভ। তার ধারণা ছিল এতে তৃতীয় বিশ্বযুদ্ধ এড়ানো যেতে পারে। স্নায়ুযুদ্ধের দুনিয়ায় বার্লিন প্রাচীর তখন একটা প্রতীক। সোভিয়েত নেতা জোসেফ স্টালিন সোভিয়েত ইউনিয়নকে পরাশক্তিতে পরিণত করেছিলেন। পূর্ব ইউরোপকে তিনি মস্কোর অধীনে নিয়েও এসেছিলেন। বিশ্বজুড়ে ওয়াশিংটনের রাজনৈতিক আধিপত্যকে চ্যালেঞ্জ করেছিলেন তিনি। তবে গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নকে স্টালিন যুগের আগের সময়ে ফিরিয়ে নিতে চেয়েছিলেন। সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা লেনিনের আদর্শ ফিরিয়ে আনতে চেয়েছিলেন তিনি। পাশাপাশি দেশের অর্থনীতির কাঠামোতেও পরিবর্তন আনারও ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যান গর্বাচেভ, কিন্তু দ্রুতই তার পা কাদামাটিতে আটকে যায়। নেক্সট প্যারা কি করবে, মূলত গর্বাচেভ যখন সোভিয়েত ইউনিয়নের দায়িত্ব পান তখন অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল না, কিন্তু এরপরেই বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করায় খারাপের দিকে যাচ্ছিল। 1970 থেকে 1973 পর্যন্ত বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ধীরে ধীরে বাড়ছিল। 1973 সালে চতুর্থবারের মতন আরব ইসরায়েল যুদ্ধ বাঁধলে তা কয়েক মাসের মধ্যেই 400% বেড়ে যায়। এতে সোভিয়েত ইউনিয়নের অর্থনীতি অপ্রত্যাশিতভাবে চাঙ্গা হয়ে ওঠে। 1973 থেকে 1985 পর্যন্ত দেশটির বৈদেশিক মুদ্রার 80% আয় হয়েছে তেল রপ্তানি থেকে। তেলের দাম বাড়ার ফলে তেল রপ্তানিকারক আরব দেশগুলির প্রচুর লাভ হয়। সেই লাভের টাকায় তারা ব্যাপক সামরিকায়ন করে। সোভিয়েত ইউনিয়ন থেকে অস্ত্র সামরিক সরঞ্জাম কেনা বাড়িয়ে দেয়। এই সুবাদে সোভিয়েত ইউনিয়নেও ব্যাপক সামরিকায়ন ঘটে। পশ্চিমী অর্থনীতিবিদরা জ্বালানি তেলকে বলতেন সোভিয়েত ইউনিয়নের আকিলিসের গোড়ালি, মানে অত্যন্ত নাজুক জায়গা। গর্বাচেভের দুর্ভাগ্য, তিনি দায়িত্ব নেওয়ার পর সেই তেলের দাম কমতে শুরু করে। 1986 সালে কমে যায় 69%। এর মধ্যে ওই বছরেই ঘটে চেরনোবিল দুর্ঘটনা, যার প্রত্যক্ষ অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল বিপুল। নেক্সট প্যারা করে কি লিখবে, তবে শেষ পর্যন্ত সোভিয়েতের পতন হলেও রাশিয়ানরা তাদের কাঙ্ক্ষিত দেশ পাননি। ক্ষমতায় আসেন বরিস ইয়েলৎসিন। তার সময় রাশিয়ার উত্থান ঘটে বিলিয়নিয়র অলিগার্কদের, অর্থাৎ রাশিয়ায় উত্থান ঘটেছিল এই বিলিয়নিয়র অলিগার্কদের। তারাই রাশিয়ার অর্থনীতি নিয়ন্ত্রণ করতে শুরু করে। গণতন্ত্র রাশিয়ায় বিশৃঙ্খলা ছাড়ার কিছুই নিয়ে আসেনি। এভাবেই দেশটিতে ক্ষমতায় আসেন বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে গত 2 দশক তারই অধীনে রয়েছে রাশিয়া। এই সময়ে দেশটিতে নয়া রক্ষণশীল জাতীয়তাবাদের উত্থান হয়েছে। ক্রমে ক্রমে তারা সাবেক সোভিয়েত ইউনিয়নের মতোই পশ্চিমী বিরোধী হয়ে উঠেছে। অপরদিকে সোভিয়েত ইউনিয়নের বাকি অংশগুলো পশ্চিমা বিশ্বের দিকে ঝুঁকে পড়ে। মহাশক্তিধর দেশের সুপ্রিম পাওয়ার স্ট্যাটাস মুছে যাওয়ায় অনেক রাশিয়ানই গর্বাচেভকে অপছন্দ করেন। সোভিয়েত পতনের পর রাশিয়ার রাজনীতিতে যুক্ত হওয়ার চেষ্টা করে গর্বাচভ, তবে এতে তিনি ব্যর্থ হন। এক প্রেসিডেন্ট নির্বাচনে তিনি 1%-এরও কম ভোট পেয়েছিলেন। মূলত সোভিয়েত পতনের মধ্য দিয়েই গর্বাচেভের রাজনৈতিক মৃত্যু হয়েছিল। এইভাবে গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের পতনে এই সমস্ত ভূমিকা পালন করে গিয়েছিল, তাই এই তার দায়িত্বের মধ্যে পড়েছিল। তো এই ছিল আমার প্রশ্ন।
তো বন্ধুরা, এই ছিল আমার হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার CC-14 পেপারের একটি ইম্পর্টেন্ট কোশ্চেন্স ও তার অ্যান্সার। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দাও, যাতে আরও নতুন নতুন প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ক্লাস। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আরও কিছু নতুন প্রশ্নের উত্তর নিয়ে। সো বন্ধুরা, থ্যাংক ইউ।